আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই ওয়াশিংটন দিল্লির গোপন রূপরেখায় শেখ হাসিনার দণ্ড স্থগিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক নজিরবিহীন ও অকল্পনীয় কূটনৈতিক খেলা শুরু হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং ভারতের নিজস্ব জাতীয় নিরাপত্তার হিসেব নিকেশ, এই দুইয়ের মেলবন্ধনে কি বদলে যেতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র? উত্তর পূর্ব ভারতের প্রখ্যাত গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এমন কিছু বিস্ফোরক দাবি উঠে এসেছে যা ঢাকা থেকে দিল্লি, ওয়াশিংটন থেকে বেইজিং সর্বত্র তৈরি করেছে তোলপাড়। দাবি করা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা এবং মর্যাদা দিয়ে দেশে ফিরে আনার জন্য যুক্তরাষ্ট্র ও ভারত একটি সমঝোতায় পৌঁছেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ড ও অন্যান্য দণ্ড অন্তত 1 বছরের জন্য স্থগিত রেখে রাজনৈতিক পুনর্বাসনের একটি প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে। এই মুহূর্তের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল এই ঘটনার উপর ভিত্তি করে উত্তর পূর্ব ভারতের প্রকাশিত এই রিপোর্টের প্রতিটি খণ্ডচিত্র, গোপন গোয়েন্দা সফর, আন্তর্জাতিক চুক্তির সমীকরণ এবং ভূ রাজনৈতিক অক্ষের বিস্তারিত ব্যবচ্ছেদ করব। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কারণ এই একটি খবরের ভেতরে লুকিয়ে আছে পুরো দক্ষিণ এশিয়ার আগামী দিনের ভবিষ্যৎ। এনায়েত কবিরের করা নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, বিগত 2 সপ্তাহে মার্কিন ও ভারতীয় শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ সরকারের অত্যন্ত উচ্চ পর্যায়ে, এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও এই সংক্রান্ত প্রস্তাব পৌঁছে দিয়েছেন। তারা ঢাকার কাছে এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা চেয়েছেন। এই কূটনৈতিক তৎপরতার মূল ভিত্তি তৈরি হয়েছে গত 10 ও 11 আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের মধ্যস্থতায় অনুষ্ঠিত কয়েকটি বৈঠক থেকে। এই বৈঠকে একটি নির্দিষ্ট ফর্মুলা নিয়ে আলোচনা হয়। সেই ফর্মুলা অনুযায়ী শেখ হাসিনার ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে তার বাংলাদেশে ফেরার পথ সুগম করা হবে। শর্ত হিসেবে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড সহ অন্যান্য সব সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত করার প্রস্তাব রাখা হয়েছে। তবে এই আলোচনায় একটি বড় অমীমাংসিত অধ্যায় রয়ে গেছে, তা হলো আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তোলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তবে আন্তর্জাতিক এই মধ্যস্থতা ক্ষমতাসীন বিএনপি এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একটি অঘোষিত রাজনৈতিক পুনঃসমঝোতা বা প্রসেস অফ রিকনসিলিয়েশনের দিকে চালিত করছে। তাহলে প্রশ্ন ওঠে, হঠাৎ করে ওয়াশিংটন কেন দক্ষিণ এশিয়া ইস্যুতে আবার দিল্লির চোখ দিয়ে বিশ্ব রাজনীতিকে দেখতে শুরু করলো? কেনই বা আমেরিকা ও ভারত একসাথে এই পদক্ষেপে নামলো? প্রতিবেদনে এর পেছনের কারণ হিসেবে একটি অত্যন্ত সংবেদনশীল ভূ রাজনৈতিক অক্ষের কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দেশই মনে করছে, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শাসন বহির্ভূত বা অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটলে তা তাদের সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। আর এই আশঙ্কার মূল অনুঘটক হিসেবে কাজ করেছে সম্প্রতি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পাদিত একটি সামরিক সমঝোতা, যাকে প্রতিবেদনে মক্কা চুক্তি বলে অভিহিত করা হয়েছে। বলা হচ্ছে, এই মক্কা চুক্তি মূলত ন্যাটোর আদলে গঠিত একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে নীতি নির্ধারণ করা হয়েছে 3টি দেশের যে কোনো একটির উপর হামলা চালানো হলে তা 3 দেশের উপরই হামলা হিসেবে গণ্য হবে।
ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই মক্কা চুক্তিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। আর এই চরম প্রেক্ষাপটে অজিত দোভাল ও সার্জিও গোরের মধ্যে কূটনৈতিক আলাপ আলোচনা ত্বরান্বিত হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্র চেয়েছে আঞ্চলিক ভারসাম্য যেন হাতছাড়া না হয়ে যায়। এই প্রেক্ষাপট তৈরির ঠিক পরপরই ঢাকায় ঘটে যায় এক চরম নাটকীয় ঘটনা। গত 9 এবং 10 অগস্ট ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন একটি 4 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আকস্মিক ও গোপন সফরে ঢাকায় আসেন। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হয়। পরাগ জৈনের সাথে থাকা প্রতিনিধি দলে ছিলেন অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তাগণ। এক অশ্বিন মুকুন্দ কোটনিস, তিনি ভারতীয় পুলিশ সার্ভিস আইপিএস এর একজন অভিজ্ঞ কর্মকর্তা, যার বাবা এমভি কোটনিস পূর্ব ভারতের গোয়েন্দা সংস্থায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। 2 রাহুল নেগি, 3 শৈবাল রায় চৌধুরী। ঢাকায় নেমে এই ভারতীয় গোয়েন্দা প্রতিনিধি দল বেশ কয়েকটি হাই প্রোফাইল বৈঠক করেন। তারা পৃথকভাবে বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সাথে। এমনকি প্রতিনিধি দলের সদস্য শৈবাল রায় চৌধুরী স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেন। এই সফরের সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিক হলো ঢাকায় আসা ঠিক আগেই প্রধান পরাগ জৈন চীন সফর করেছিলেন। বেইজিং সফর শেষ করে সরাসরি ঢাকায় আগমন এবং এর পরের গোপন বৈঠকগুলো নির্দেশ করে শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন ইস্যুতে এক বিশাল আন্তর্জাতিক ছক কষা হচ্ছে। ভারত শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও নিরাপত্তার বিষয়টিকে সম্পূর্ণভাবে নিজেদের জাতীয় নিরাপত্তা স্বার্থের সাথে যুক্ত বলে মনে করে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ইস্যুতে ভারতের সাউথ ব্লক কেবল ওয়াশিংটনের সাথেই নয়, বরং রাশিয়া এবং ইউরোপের বেশ কয়েকটি পরাশক্তি রাষ্ট্রের সাথেও সার্বক্ষণিক নিবিড় কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। এমনকি ভারতীয় এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে একটি বিস্ফোরক দাবি করা হয়েছে, চীন নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিরাপত্তার বিষয়ে ভারতের এই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জানিয়েছে। যদিও চীন বা ভারতের পক্ষ থেকে এই সমর্থনের গভীরতা ও রূপরেখা নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে এটি স্পষ্ট যে শেখ হাসিনাকে ঘিরে বিশ্বের শীর্ষ শক্তিগুলোর মধ্যে একটি প্রচ্ছন্ন ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে। এদিকে গত 5 অগস্ট নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য রাখেন এবং স্পষ্ট জানান তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার আশা ব্যক্ত করছেন। তার এই প্রকাশ্য বার্তা বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং আন্তর্জাতিক মহলে তার বিরুদ্ধে হওয়া বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বিতর্ক জোরালো হয়। উত্তর পূর্ব ভারতের প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদন যদি সত্যি হয়, তবে এটি ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটন এই 3 দেশের জন্য এক অভূতপূর্ব কূটনৈতিক পরীক্ষার সূচনা করেছে। দিল্লির জন্য কি চ্যালেঞ্জ হতে পারে? ভারতকে একদিকে বাংলাদেশে বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হচ্ছে, অন্যদিকে নিজেদের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা এবং সীমানা কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বা কেমন? যুক্তরাষ্ট্রের কাছে মুখ্য বিষয় হলো ইন্দো প্যাসিফিক অঞ্চল ও দক্ষিণ এশিয়ার স্থিরতা। ওয়াশিংটন পুরো বিষয়টিকেই ভারতের নিরাপত্তা বলয়ের চশমা দিয়ে পর্যবেক্ষণ করছে। ঢাকার জন্য কি সমীকরণ অপেক্ষা করছে? তবে সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছে ঢাকা। শেখ হাসিনার সাজা স্থগিত করা কিংবা তাকে নিরাপদে দেশে ফিরতে দেওয়া ঢাকার বর্তমান সরকারের জন্য এক চরম বিচারিক ও রাজনৈতিক পরীক্ষার বিষয়। কারণ এর সাথে জড়িয়ে আছে আদালতের রায় বাস্তবায়ন, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এবং গণ দাবির মুখ রক্ষা করার বিশাল দায়বদ্ধতা। ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের অবশ্যই অতি জরুরি একটি বিষয় পরিষ্কার মনে রাখতে হবে, নর্থ ইস্ট নিউজের প্রকাশিত এই বিস্ফোরক তথ্যের বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র, ভারত কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক
বা প্রাতিষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। কোনো পক্ষই সাজা স্থগিত বা রাজনৈতিক দর কষাকষির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি। তবে ঘটনার ক্রম অনুযায়ী সাজানো চিত্রপট, অজিত ডোভাল ও মার্কিন দূতের রুদ্ধদ্বার বৈঠক, প্রধানের বেইজিং হয়ে আকস্মিক ঢাকা সফর, ডিজিএফআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক এবং আন্তর্জাতিক শক্তিবর্গের তৎপরতা প্রমাণ করে যে জল অনেক দূর গড়িয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ কেবল একটি অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া নয়, বরং এটি এখন বিশ্ব ভূ রাজনীতির এক অন্যতম প্রধান কূটনৈতিক ঘটিতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্রের চাপ এবং ভারতের এই মধ্যস্থতায় কি সত্যি সত্যি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ ঘটতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সামনের সময়গুলো দেখতে হবে, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সরকারের মধ্যে এবং বিরোধী দলের মধ্যে রীতিমতো কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছে গেছে। পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে, পর্দার সামনে অনেক কিছু হচ্ছে। গত 2 বছর যেভাবে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে মনে করা হতো যে এই সরকারটা একটা ট্রানজিশনাল সরকার, দীর্ঘমেয়াদে এই সরকারটি থাকবে না, ফলে সেই সরকারের মধ্যে যে সকল মানুষ ধড়িবাজ ছিলেন তারা যত পারো আজকের দিনটিকে ব্যবহার করো এবং ইচ্ছে মতো মাল কামাও, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খাও, বিদেশে টাকা পাচার করো, সুইস ব্যাংক ভরে ফেলো। এই যে নীতি বা এই অপ্তবাক্য, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে চলছিল, একটি নির্বাচিত সরকারের সময়টি তো ঠিক একই অবস্থা চলছে, আরো জঘন্যভাবে। একটি সরকার নির্বাচিত হয়েছে 5 বছরের জন্য, তারা দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবে, গণতন্ত্রের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো তারা উন্মুক্ত করে দেবে, গণতন্ত্রের যে সাউন্ডগুলো দরকার, শব্দগুলো দরকার, তাল, লয়, ছন্দ দরকার, সেই জিনিসগুলোকে বা গণতন্ত্রের যে প্রবাহগুলো দরকার সেই প্রবাহগুলো তারা সচল করবে। কিন্তু সেটা না করে সরকার যা কিছু করছে, প্রায় সবকিছুতে মনে হচ্ছে যে তারা দীর্ঘমেয়াদে কোনো পরিকল্পনা তারা করছে না। যেমন ধরুন, স্থানীয় সরকারে যে সকল প্রশাসক তারা নিয়োগ করেছেন, এটা তাদের দরকার ছিল না যদি তারা দীর্ঘমেয়াদে চিন্তা করতো যে আমরা নির্বাচন দেব, নির্বাচনে জয়লাভ করব, যারা নির্বাচনে জয়লাভ করবে আমরা বা আমাদের প্রতিপক্ষ তারা নির্বাচিত হয়ে আসবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে দলের বিভিন্ন যারা লোকজন রয়েছেন তাদেরকে প্রশাসক হিসেবে, জেলা প্রশাসক হিসেবে, পৌরসভার প্রশাসক হিসেবে, মানে বিভিন্ন জায়গাতে এরকম হাজার হাজার পদ পদবিতে বিভিন্ন কর্পোরেশনে, সরকারি অফিসগুলোতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, চারিদিকে শুধু সি সি রব পড়ে যাচ্ছে। একে তো নীতিগতভাবে সরকার এই কাজগুলো করতে পারে না। যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, নির্বাচনে বিশ্বাস করেন, একটা নির্বাচিত সরকার কখনো একটি অনির্বাচিত মানুষকে প্রমোট করতে পারে না। এটি হলো প্রথম গণতন্ত্রের মৌলনীতি। সেই মৌলনীতিটা সরকার ভঙ্গ করেছে। দ্বিতীয় যে বিষয়গুলো আছে সেটি হলো সরকারের কতগুলো অলংকারিক পদ রয়েছে। সেই অলংকারিক পদ সাধারণত এগুলোকে মানে দলীয় যারা বিভিন্ন সময় সার্ভিস দিয়ে থাকে, দলের বিপদের সময় সাহায্য সহযোগিতা করে থাকে, তাদেরকে উপহার হিসেবে দেয়া হয়। কিন্তু অতীতে আমরা যেগুলো দেখেছি, এই অলংকারিক পদগুলো সবসময় যোগ্য লোকের হাতে দেওয়া হতো। যেমন ধরুন, বাংলাদেশের কিংবদন্তির নাট্যকার, নাট্য অভিনেতা, অধ্যাপক,
মমতাজ উদ্দিন আহমেদ। মানে তার মতো এতটা জনপ্রিয়, আপনাদের দেখেন টেলিভিশনে মমতাজ উদ্দিন আহমেদের লেখা নাটক, তার অভিনয়, তার শিক্ষা জীবন এক অনন্য ব্যক্তিত্ব। তো এই মানুষটিকে আওয়ামী লীগ সরকার একটি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ফার্স্ট সেক্রেটারি সম্ভবত সিনিয়র সহকারী সচিব, মানে আমাদের ইউনো পদমর্যাদার একজন কর্মকর্তা। তো সেই হিসেবে ওনার মতো একজন মানুষ যিনি প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত, প্রধানমন্ত্রীও তার ছাত্র, তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে একজন ইউনো বা এডিসি পদমর্যাদা দিয়ে একটি দূতাবাসে তাকে নিয়োগ দেওয়া হলো। এর কারণ হলো তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আওয়ামী লীগের সাপোর্টার, এই জন্য তাকে প্রমোট করা হলো। কিন্তু ইনুস জমানাতে আমরা দেখলাম লেদু গেদু ধলা কালার, মানে যাকে তার পছন্দ হয়েছে ডাইরেক্ট সচিব, টিউনো না, ওসি না, ডিসি না, ডাইরেক্ট সচিব, সিনিয়র সচিব, মানে একেবারে ক্যাবিনেট সচিবদের পদমর্যাদায় সচিব, এই হিসাবে তাদেরকে বিভিন্ন জায়গাতে পদায়ন করেছে। ফলে কি হলো, অনেক জায়গাতে দেখা গেল যে রাষ্ট্রদূত এডিশনাল সেক্রেটারি, যিনি মন্ত্রণালয়ের এডিশনাল পদমর্যাদা নিয়ে ধরুন লন্ডন দূতাবাসে বা মালয়েশিয়ার দূতাবাসে অথবা দিল্লি হাই কমিশনে কাজ করছেন, বা অনেক ক্ষেত্রে বড় জোর সচিব পদমর্যাদার আছে। একমাত্র মিজানুল কায়েসকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। আদার দেন আমাদের যে রাষ্ট্রদূত, অনেক ছোট ছোট দেশে রাষ্ট্রদূত, এরা ডিপ্টি সেক্রেটারি থাকেন, তারপরে জয়েন্ট সেক্রেটারি থাকেন, বড়জোর এডিশনাল সেক্রেটারি। তো যেখানে এডিশনাল সেক্রেটারি রাষ্ট্রদূত, সেখানে আপনি একজনকে সচিব পদমর্যাদায় আপনি প্রেস সেক্রেটারি বানিয়ে দিলেন বা প্রেস মিনিস্টার বানিয়ে দিলেন, যে পদে অতীতকালে মমতাজ উদ্দিন আহমেদের মতো মানুষ ছিলেন আওয়ামী লীগ জমানাতে, বা বিএনপির জমানাতে হয়তো এরকম কেউ ছিলেন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কলঙ্কজনক অধ্যায়, মানে সিভিল সার্ভিসটিকে তারা মনে করেছে এটা একটা ছেলের হাতের মোয়া। যে সমস্ত ছেলেরা একটা বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারিতে পাশ করতে যাবে, এই জন্য তাদের কোনো কোটা চলবে না, মেধা অনুযায়ী তারা পরীক্ষা দেবে, এই দাবিতে যাদের আন্দোলন করেছে তাদেরকে আপনি মিনিস্টার বানিয়ে দিলেন। কোনো সচিব কিছু দরকার নেই, ডাইরেক্ট মিনিস্টার। তাদের কাউকে কাউকে সচিব বানিয়ে দিলেন, কাউকে কাউকে সিনিয়র সচিব বানিয়ে দিলেন। মানে লঙ্কা কাণ্ড কাকে বলে, গাঁজাখুরি গল্প আর কাকে বলে। তামিল সিনেমাতেও এই ধরনের ঘটনা ঘটে, যেটা ইউনূস সাহেবের জমানাতে ঘটেছে। এরশাদ জমানাতে তো প্রশ্নই আসে না, শেখ হাসিনা বেগম জমানায় সব জায়গায় ধারাবাহিকতা ছিল। সিভিল সার্ভিসের একটা সিক্রেসি রাখা হতো, গোপনীয়তা রাখা হতো, এটার একটা পবিত্রতা রক্ষা করা হতো, এটার একটা অ্যারিস্ট্রিকেসি রাখা হতো, যে যেন তেন লোক, মানে আমাদের তো বাংলাদেশে কি হলো, কৃষকের ছেলে গরিবের ছেলে এদেরকে সিভিল সার্ভিসে ঢোকার অনুমতি দেওয়া হতো। পাকিস্তানে এবং ব্রিটিশে, মানে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসে জমিদার নন্দ না হলে, ভালো বংশ না হলে, রক্ত না হলে এদেরকে পরীক্ষা দিতে দেওয়া হতো না। সেইখানে আপনি বঙ্কিমচন্দ্রের মতো মানুষ সিএসপি হতে পারে না, সুভাষচন্দ্র বোসকে সিএসপি হতে হয়েছে। তারপরে সেখানে রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার থেকে সিএসপি হয়েছে। এরকম ছিল, মানে সিএসপি না, মানে যাকে বলা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস হয়েছে। ইভেন আইএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা হয়েছে, সেখানেও এরকম রায় বাহাদুর, খান বাহাদুর, জমিদার ভালো, যাদের রক্ত ভালো, ছোটখাটো বিষয় নিয়ে তারা কখনো ঘুষ খাবে না। এখন বিসিএস পাশ করে এমন জায়গাতে বাংলাদেশে অবস্থা হয়ে গেছে, ইটের ভাটা থেকে তাকে পয়সা খেতে হবে, তাকে ওই ড্রয়ার খুলে রেখে
প্রত্যেকটা এই যে জমির যে এসিল্যান্ড হিসেবে জমির যে পর্চা, এই পর্চা মানে একটা পর্চা তুলতে যে টাকা লাগে এটার তারকে কমিশন লাগবে। এটার কোনো নারী নাই, পুরুষ নাই, এবং এখানে গিয়ে দেখবেন একটা ভালো বংশের ছেলে এখানে যাচ্ছে না। আর যারা পাল্লা দিয়ে এই অপকর্মগুলো করছে তারা খুবই যাকে বলা হয় দীনহীন অভাবী পরিবার, এবং এই বংশের মধ্যে তাদের মানে ট্র্যাক রেকর্ডে খারাপ জিনিস বেশি। তো তারপরেও দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেক, এই যে গত কয়েক বছর যাবত দেখছি যে একজন টিওনো, তাকে কেন ছাড় বলা হলো না? মহিলাকেও ছাড় বলতে হবে, পুরুষকেও বলতে হবে। তাদেরকে ভাই বললে, আপা বললে তাদের মাথা খারাপ হয়ে যায়। এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা এরশাদ জামানাতে ছিল না। মানে 80-র দশক পর্যন্ত যারা বিসিএস কর্মকর্তা হতেন তাদের সবার মধ্যে সেই কোয়ালিটি ছিল, কিন্তু 91 সালের পর থেকে যে বিসিএস গুলো হয়েছে ধীরে ধীরে সেটা অবনতি হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে হাকিমপুরি জর্দা, মানে হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া, গুয়া খাওয়া, মানে পচা সুপারি দীর্ঘদিন গজানো হয় যেন দুর্গন্ধ আসে। তো গ্রামের মহিলারা এই গুয়া বলে এগুলোকে, এই ভিজা সুপারি, মজার সুপারি, এইগুলো দিয়ে পান খায়। তো ওইরকম যে যারা এই ধরনের গুয়া খায়, পান খায়, এদের যে রুচি, এখন এই সরকারি কর্মকর্তাদের একটা অংশের এরকম রুচি চলে আসছে। সেই রুচিকে একটা জায়গাতে নিয়ে যেতে পারে রাজনৈতিক নেতৃত্ব, পলিটিক্যাল লিডারশিপ, দ্য ডিসিশন মেকিং। আমরা আবার সেই সিভিল সার্ভিসের স্বর্ণযুগে চলে যেতে পারি, যখন এই সিভিল সার্ভিসটা চায়নাতে প্রথম শুরু হয়েছিল। আজকে যে মিলিটারি কমিশন, সেই মিলিটারি কমিশনটা পৃথিবীর প্রথম মিলিটারি কমিশন, যেটা অটোমান সম্রাটরা করেছিলেন তাদের জেনেসারি বাহিনীর মাধ্যমে। আমরা সেই জায়গাতে ফিরে যেতে পারি। কিন্তু এখন আমরা যেখানে আছি তার উপরে ইউনূস সরকারের যে রাজনৈতিক সিদ্ধান্ত, মানে ওই যে গোয়া খাওয়া পরিবার, গোয়া খাওয়া ফ্যামিলি থেকে যে অফিসারগুলো আসছে, তারা প্রথমে চিন্তা করে এই ঘুষ নিয়ে ঢাকা জেলা গ্রামেতে বাড়ি করা, বাড়ির নাম সেক্রেটারি বাড়ি, বাড়ির নাম জজ বাড়ি, বাড়ির নাম সাহেব বাড়ি, এরকম বিভিন্ন নাম দেয়। এরপরে শহরে একটা অ্যাপার্টমেন্ট কেনা, এরপরে চুরি চামারি করে মরে যাওয়া। এর বাইরে এদের কোনো চিন্তা চেতনা নাই। ঠিক সেই জায়গাটিতে আবার নতুন করে কুঠারাঘাত করে তাদেরকে মানে গোয়া থেকে আরো বাজে জিনিস অভ্যস্ত করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানতের। কারণ হলো যে মানুষগুলো ক্লার্ক হতে পারতো না, যে মানুষগুলো ইউডিসি আপার ডিভিশনাল ক্লার্ক বা এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক, একটা সময় যারা ওই শর্ট হ্যান্ড লিখতেন আর যারা টাইপ করতেন, এদের মধ্যে দুটো গ্রেড ছিল, নিম্নমান কারণিক আর উচ্চমান সহকারী, উচ্চমান কেরানি। তো এই কেরানি হওয়ার যাদের যোগ্যতা ছিল না এমন সব মানুষকে একেবারে সরাসরি সচিব বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা এই জমানাতেও চলছে। মানে তারেক রহমান সাহেবের জমানাতেও এই জিনিসগুলো চলছে, এবং অবাক করার ব্যাপার হলো ইউনূস জমানার চেয়ে খারাপ ভাবে চলছে। ইউনূস সাহেব যাদেরকে ধরে নিয়োগ দিয়েছিলেন তাদের যে খারাপ মান ছিল তার চেয়েতেও বর্তমানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে লোকজন আরো খারাপ বলছে। এইগুলো একটা, অর্থাৎ আপনার রাজনৈতিক অভিজ্ঞতা প্রশাসক দিলেন, বিভিন্ন জায়গায় এই ধরনের অলংকারিক যে পদগুলো এগুলো কলঙ্কিত করে দিলেন, আর সবশেষ হইল বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহিলা নিয়োগ দেওয়া হয়েছে। এরা বিগত যৌবরা, এদের যখন যৌবন ছিল এদের সেই যৌবনকে তারা ভালো কাজে ব্যবহার করেছে, কোনো শয়তান ওই সাক্ষী দিতে পারবে না। পুরো আমরা যেটাকে চামড়ার ব্যবসা বলি, আমরা যেটাকে যা কিছু বলি, এরকম মানে যৌবনকাল যারা বিভিন্ন মন্দ কাজে ব্যবহার করেছেন,
এবং সেই মন্দ কাজ ব্যবহার করে আবার তারা সেই রাজনীতির হাতিয়ার রূপে, হানি ট্র্যাপের যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট রূপে, তারা বিভিন্ন রাজনৈতিক নেতার প্রমোদ বালিকা রূপে, অঙ্গলেহনকারী রূপে তারা যে প্রতিষ্ঠিত পেয়েছে, এরকম বদনাম যাদের আছে, বহু মানুষের বদনাম আছে, এই বদনামের মেয়েগুলো আওয়ামী লীগ জমানাতে যাদের এই বদনাম ছিল তাদেরকে যেভাবে বসানো যায়নি, তারা শুধুমাত্র নেতার সাথে ঘুরেছে, ব্যবসা বাণিজ্য করেছে, বড় জোর অন্য কোনো জায়গাতে গেছে, কিন্তু রাষ্ট্রের এক্সিকিউটিভ পদগুলোতে এখন এইরকম বিগত যৌবনাদের যাকে বলা হয় উন্মাদনা শুরু হয়ে গেছে। এতে করে হয় কি, চারিদিকে শুধু সি, যোগ্যতা অযোগ্যতা, চেহারা, মানে এগুলো কোনো ব্যাপারই আসে না। এই সমস্ত জিনিস হলো কি আল্লাহ গজব ডেকে নিয়ে আসে। আপনি যখন মানে যে কোনো সমাজের সর্বজন স্বীকৃত একজন মন্দ পুরুষ বা নারী, সর্বজন স্বীকৃত একটা মন্দ পশু, আপনি সেটাকে নিয়ে নাচানাচি করবেন, সবার সামনে বসিয়ে দেবেন। আপনি সিংহাসনে বসছেন, পাশে একটা শুয়োর বসায় দিচ্ছেন, সেই অ্যানিম্যাল ফার্মের মতো, এবং তার রেজিগনেশন দিয়ে দিলেন, যেগুলো একটা বললেন যে এটার রেজিগনেশন হলো সচিব, জাস্ট অ্যানিম্যাল ফার্মে একটা মেজর আছে না, শুয়োর মেজর, ওইরকম আপনি দিয়ে দিলেন। এটা নাটক সিনেমায় সম্ভব, রাষ্ট্র পরিচালনা সম্ভব। রাষ্ট্র পরিচালনা এই ধরনের পাগলামি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া করেছিল। তার সিংহাসনের পাশে সেটা বানরকে আশ্রয় দিয়েছিল। তার দেখা দেখি তার অন্যান্য যারা শাসক তারাও কিন্তু এইভাবে বানর পুষতেন। ফলে কি হইতো, সেই সাম্রাজ্য ধ্বংস হয়েছে, সম্রাট ধ্বংস হয়েছে, খলিফা ধ্বংস হয়েছে, এবং পৃথিবীতে এই পম্পেই নগরীর মতো, যখন এখানে এই ধরনের যাকে বলা হয় সেক্সুয়াল ভায়োলেন্স, আপনি আপনার প্রমোদ সঙ্গীকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিতে চাইবেন, আপনি জনগণের মাথার উপর চাপিয়ে দিবেন, সেটা আপনার পদ বালক হোক, মানে আপনি যদি সমকামী হন, আলাউদ্দিন খিলজির এরকম একজন সমকামী ছিল, জহিরুদ্দিন বাবরেরও ছিল, কিন্তু তাদেরকে আলাউদ্দিন খিলজি পদ দিয়েছেন, যে মালিক কাফুর বলা হয়, মালিক কাফুর হিজড়া ছিলেন এবং তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। সপ্তমীতে আল্লাহ জানেন দুজনই মারা গেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী এই কথাগুলো বলছে, এবং এটা নিয়ে দেখেন যে বিখ্যাত পদ্মাবতী একটা সিনেমা তৈরি হয়েছে। ইতিহাসে যখন এইরকম ঘটনাগুলো ঘটে, আপনার প্রমোদ সঙ্গী বা সঙ্গিনী, আপনি এখন তাকে এনে ক্ষমতায় বসাবেন, তাকে একটা সিংহাসন আপনাকে দিতে হবে, আপনার পাশে সবসময় রাখতে হবে। এই জিনিসগুলো যখন কোনো একটা জায়গাতে ঘটে, তখন সেখানে আল্লাহর গজব, খোদাই গজব অনিবার্য হয়ে পড়ে। রাষ্ট্র ক্ষমতা একটা পবিত্র জিনিস, পবিত্র আমানত। আমরা কোনো মানুষই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই, আমাদের সবার জীবনে অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে। স্বয়ং আল্লাহ এই জিনিসগুলো গোপন করেছেন, গোপন রেখেছেন, গোপন রাখতে বলেছেন। আমাদের পেটের মধ্যে যে সমস্ত আবর্জনা রয়েছে আল্লাহ গোপন রেখেছেন, আমরা সেই আবর্জনা রেখে এমন সুন্দরভাবে পেটটাকে আল্লাহ ঢেকে দিয়েছেন। আপনার প্রিয় সন্তান, শিশু, আপনি সেই পেটে চুমো দিচ্ছেন, অথচ পেট ভরা ময়লা, আল্লাহ ওখানে গোপন রেখেছেন। কাজে আপনার কিছু কিছু বিষয় বা অনেকের অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো একান্ত ড্রয়িং রুমে, ব্যক্তিগত জীবনে, বা যেই জিনিস বাইজি খানাতে সুন্দর মানায়, যে জিনিস 5 স্টারে হোটেলের কোনো বালাখানাতে মানায়, সেখানে আপনি তাকে এনে জনগণের উপর বসিয়ে দিবেন। এই জিনিসগুলো হয় না, যত ক্ষমতা থাকুক না কেন। কিন্তু শুরুটা যদি আপনার এখানে যে কোনো সিরাতে, যে কোনো ভাবে একটা দুর্নাম বদনামের সঙ্গে থাকে, ক্যারেক্টার যে খারাপ জায়গাটা থাকে, সঙ্গে সঙ্গে ওটা এতটা দুর্গন্ধটা ছড়াতে থাকে যে ওখান থেকে বরকত উঠে যায়। আল্লাহ বর্তমান সরকারকে হেদায়েত দান করুন,
এবং তাদের জীবনে যেন এরকম গজবী কর্মকাণ্ড না ঘটে, এই জন্য মহান আল্লাহর সাহায্য চাই, পানাহ চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।